ককরোচ পার্টির আন্দোলনে আজও উত্তাল ভারতের দিল্লি, বন্ধ ইন্টারনেট সেবা, ২৪তম দিনে ওয়াংচুকের অনশন। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর, নিহত কমপক্ষে ২৮। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ২০ জনের প্রাণহানি। দায়িত্ব নিয়েই আবাসিক বিদ্যুৎ বিলে কর প্রত্যাহার ব্রিটিশ প্রধানমন্ত্রীর, ৬ মাসের এ সুবিধা কার্যকর অক্টোবরে। দক্ষিণ লেবাননে যুদ্ধ পরবর্তী নিরাপত্তায় পাইলট জোন প্রকল্প, ৩টি গ্রামে পরীক্ষামূলকভাবে বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চুক্তি। কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের, উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলছে অটোয়া। এবং ভিয়েতনামে চলন্ত বাসে আগুনে নিহত অন্তত ৭, আহত ৫। নৌযান সংঘর্ষে ফিলিপিনো নাবিকের মৃত্যু, চীন ফিলিপাইন পাল্টাপাল্টি অভিযোগ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। পুলিশের ব্যাপক লাঠিচার্জের পরও দ্বিতীয় দিনের মতো চলছে ককরোচ জনতা পার্টির আন্দোলন। বন্ধ রয়েছে দিল্লির ইন্টারনেট সেবা। প্রবল বৃষ্টি ও কড়া নিরাপত্তার মধ্যেও মঙ্গলবার সকালে নতুন কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। আন্দোলনের সূচনাকারী অভিজিৎ দীপকে আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। অভিযোগ করেন আন্দোলন দমাতে অতিরিক্ত বল প্রয়োগ করেছে সরকার। এদিকে আন্দোলনের মুখপাত্র জানান ২৪তম দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও অনশন দুটিই চলবে বলেও জানান তিনি। শনিবার ভর্তি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দিলে আরও ফুঁসে ওঠেন বিক্ষোভকারীরা। ভারতের জম্মু ও কাশ্মীরে টানা ভারী বৃষ্টিতে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ২৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিশেষ করে পুঞ্চ, রাজৌরি ও ডোডা জেলায় দেখা গেছে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধস, তলিয়ে গেছে এলাকা। বিমানঘাঁটি থেকে শুরু করে সাধারণ চলাচলের সড়কেও এর প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে অব্যাহত আছে উদ্ধার অভিযান। আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার শঙ্কায় পাহাড়ি এলাকায় সতর্কতা জারি রয়েছে। পরিস্থিতির অবনতির খবর পেয়ে দিল্লির কর্মসূচি বাতিল করে জম্মুতে ফিরেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। তালেবান সরকারের তথ্য অনুযায়ী শতাধিক মানুষ এখনও নিখোঁজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন। নিখোঁজদের মধ্যে শহরের মেয়রও রয়েছেন। আহত হয়েছেন ৮০ জনের বেশি। বন্যায় বহু বাড়িঘর, দোকানপাট ও সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে। তালেবান সরকার সতর্ক করেছে আগামী বুধবার পর্যন্ত দেশের আরও ১০টি প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা আফগানিস্তানে চলতি বছর এটি দ্বিতীয় বড় বন্যা। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেয়ার পর প্রথম বড় নীতিগত পদক্ষেপের ঘোষণা দিয়েছেন অ্যান্ডি বার্নহাম। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ভার কমাতে আবাসিক বিদ্যুৎ বিলের ওপর থেকে ৫% কর পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ১ অক্টোবর থেকে এই ছাড় কার্যকর হবে, যার ফলে দেশটির প্রতিটি পরিবার বছরে গড়ে প্রায় ৪৫ পাউন্ড সাশ্রয় করতে পারবে। প্রাথমিকভাবে আগামী ৬ মাসের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে, তবে মেয়াদ বাড়ানোর বিষয়টি মূল বাজেটের অংশ হিসেবে বিবেচিত হবে বলে নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস। গতকাল কিয়ের স্টারমারের পদত্যাগের পর রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে সরকার গঠন করেন বার্নহাম। সরকার গঠনের পরই অর্থমন্ত্রী হিসেবে জন হিলি এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এড মিলিব্যান্ডকে দায়িত্ব দিয়ে নতুন মন্ত্রিসভা অনুমোদন করেন তিনি। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর কিছুক্ষণ আগেই রাজা চার্লসের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পদত্যাগের আগে এক সংক্ষিপ্ত বার্তায় নতুন প্রধানমন্ত্রী বার্নহামের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান তিনি। সামিউল শিহাবের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাজ্যের রাজনীতিতে এক নাটকীয় অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন লেবার পার্টির জনপ্রিয় নেতা অ্যান্ডি বার্নহাম।
বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর সোমবার রাজা চার্লসের আমন্ত্রণে সরকার গঠনের দায়িত্ব পান গ্রেটার ম্যানচেস্টারের এই সাবেক মেয়র। মাত্র এক দশকে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের 10th ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নিলেন বার্নহ্যাম। ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া তার প্রথম ভাষণে লন্ডন কেন্দ্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জীবনযাত্রার ব্যয় কমানো এবং জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে ব্রিটেনের অর্থনীতিতে গতি ফেরানোর প্রতিশ্রুতি দেন তিনি। এই মুহূর্তটি যুক্তরাজ্যের জন্য এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা। গত 40 বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে তৈরি করব একটি নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক মডেল। এর আগে 2024 সালের নির্বাচনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও মাত্র 2 বছরের মাথায় জনপ্রিয়তায় ধস নামে কিয়ার স্টারমারের। এর ওপর গত মে মাসে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয় এবং দলের অভ্যন্তরীণ কোন্দলে গত 22 জুন পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন তিনি। বিদায় বেলায় স্টারমার, তার পরিবার, লেবার পার্টি, ডাউনিং স্ট্রিটের কর্মী ও সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ব্রিটেনের সেবা করার সুযোগ দেওয়ায় জনগণের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সামিউল শিহাব, RTV। দক্ষিণ লেবাননে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পাইলট জোন প্রকল্পে এগোচ্ছে লেবানন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 3টি গ্রামে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন শুরু হয়েছে ত্রিপক্ষীয় কাঠামো চুক্তি। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে সেনা সরাবে ইসরায়েল, আর নিরাপত্তার দায়িত্ব নেবে লেবাননের সেনাবাহিনী। তবে চুক্তি ঘিরে এখনও রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। দক্ষিণ লেবাননের ফ্রাউন, সিফরা ও জাওতার আল গার্বিয়া এই 3 গ্রামে শুরু হয়েছে নতুন নিরাপত্তা ব্যবস্থার পরীক্ষামূলক বাস্তবায়ন। যুক্তরাষ্ট্র বলছে এখান থেকে কার্যকর হবে ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া ত্রিপক্ষীয় কাঠামো চুক্তি। পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননের দখল করা অবস্থানগুলো থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। ওই এলাকাগুলোর নিরাপত্তার দায়িত্ব নেবে লেবাননের সেনাবাহিনী। শুধু নিরাপত্তাই নয়, চুক্তি অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীগুলো হিজবুল্লাহর অস্ত্র ও সামরিক অবকাঠামো অপসারণের তদারকিও করবে লেবাননের বাহিনী। যুক্তরাষ্ট্র বলছে এটি চুক্তি বাস্তবায়নের প্রথম বড় পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, গত সপ্তাহে রোমে অনুষ্ঠিত ইসরায়েল ও লেবাননের আলোচনার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। চুক্তির সফল বাস্তবায়নে 2 পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানায় ওয়াশিংটন। ইসরায়েলও জানিয়েছে ইতোমধ্যে পাইলট কর্মসূচি শুরু হয়েছে। জায়নবাদী সেনারা বলছে যুক্তরাষ্ট্র ও লেবাননের সঙ্গে সমন্বয় করেই বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। গত 26 জুন 6 দফা সরাসরি আলোচনার পর এই কাঠামো চুক্তিতে সম্মত হলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবানন। তবে এর মধ্যেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, আর উত্তর ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত হিজবুল্লাহ এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবাননের ভূখণ্ড ছেড়ে যেতে হবে। 3টি গ্রামে শুরু হওয়া এই পাইলট প্রকল্পকে দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি বদলের প্রথম পরীক্ষা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে সীমান্তে হামলা পাল্টা হামলা অব্যাহত থাকায় এই উদ্যোগ শেষ পর্যন্ত স্থায়ী শান্তির পথ খুলবে কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন। ইমতিয়াজ আহমেদ, RTV। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার স্পট গোল্ডের দাম 0.9% বেড়ে প্রতি আউন্স $4,042 ছাড়িয়েছে। এছাড়া আগস্টের মার্কিন ফিউচার্স স্বর্ণের দামও বেড়ে দাঁড়িয়েছে $4,047। অন্যদিকে তেলের দাম কিছুটা কমলেও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা এখনও নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণের দিকেই ঝুঁকছেন। সংঘাতের প্রভাবে আগামী সেপ্টেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রূপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও বৃদ্ধি পেয়েছে। কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গাড়ি,
দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলের প্রতি কানাডা অসম আচরণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 19 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই অতিরিক্ত শুল্কের আওতায় পড়ছে ওয়াইন, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট ও হকি স্টিকের মতো দৈনন্দিন ও শিল্প পণ্য। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ ও মাছকে আপাতত এই শুল্কের বাইরে রাখা হয়েছে। ট্রাম্পের এই একতরফা পদক্ষেপকে উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে অটোয়া। এরপরও দুই প্রতিবেশী দেশের চলমান বাণিজ্য উত্তেজনা প্রশমন ও বাকি থাকা সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে নিবিড় আলোচনার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে চলন্ত একটি বাসে ভয়াবহ আগুনে অন্তত 7 জন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 5 জন। দেশটির পুলিশ জানিয়েছে মঙ্গলবার ভোরে 24 আসনের বাসটি লামডং প্রদেশ থেকে বাণিজ্যিক নগরী হো চি মিন সিটির দিকে যাওয়ার পথে হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে ভেতরেই আটকা পড়েন যাত্রীরা। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানায় কী কারণে বাসটিতে আগুন লেগেছে তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নৌযান মুখোমুখি হওয়ার ঘটনায় এক ফিলিপিনো নাবিক আহত হওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে চীন ও ফিলিপাইন। ফিলিপাইনের দাবি সেকেন্ড থমাস শোলের কাছে চীনের কোস্টগার্ড সদস্যরা তাদের নাবিককে আঘাত করেছে। তবে চীন অভিযোগ অস্বীকার করে বলেছে ফিলিপাইনের নৌযানই আগে তাদের টহল জাহাজে ধাক্কা দেয়। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্র চীনের আচরণকে বিপজ্জনক ও আগ্রাসী বলে মন্তব্য করেছে। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এই এলাকাকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।